সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আমাদের সুবিধাবঞ্চিত শিক্ষকদের নিয়ে আজকের এই বিতর্ক বিকাশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার জন্য। এই গ্র্যান্ড ফাইনালের বিষয় আজকে নির্ধারিত হয়েছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি করছে। শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের এতে পক্ষদল হিসাবে বক্তব্য প্রদান করবে আগ্রান উচ্চ বিদ্যালয়, নাটোর, রাজশাহী বিভাগ থেকে আগত দল এবং বিপক্ষ দল হিসাবে বক্তব্য প্রদান করবে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন দল। আসুন আমরা পরিচিত হয়নি আমাদের ব্র্যাক এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের সাথে। সম্মানিত শিক্ষক পক্ষ দলের বক্তা যারা রয়েছেন তারা হচ্ছেন আগ্রান উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মোহাম্মদ সেলিম রেজা, দ্বিতীয় বক্তা মুসাম্মদ তাসলিমা খাতুন ও তাদের দলনেতা মোহাম্মদ আবু তাহের। বিপক্ষ দল বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বক্তারা হচ্ছেন প্রথম বক্তা রাশিদা বেগম, দ্বিতীয় বক্তা মোহাম্মদ শাহিদ খান ও তাদের দলনেতা মোহাম্মদ আলিফ হোসেন। আমাদের সাথে বিচার কার্য করার জন্য উপস্থিত রয়েছেন রোকেয়া পারভিন জুই, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। রয়েছেন আবু মোহাম্মদ রইস, নাট্যকার ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ। এবং আরও রয়েছেন নিপা সাহা, সহকারী অধ্যাপক, স্কুল অব বিজনেস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার জন্য আমাদের মাঝে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। তারা হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মুশতাক রাজা চৌধুরী। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের অংশগ্রহণে 2560টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 12,800 শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার আজকের এই পক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয়, নাটোর, রাজশাহীর প্রথম বক্তা মোহাম্মদ সেলিম রেজাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। কেবল পাশ করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না। বেসরকারি শিক্ষার এই কর্পোরেট যুগে বেগম রোকেয়ার ভাই ভাবনা কতটুকু টেকসই তা আজ নতুন করে ভাবার সময় এসেছে, যখন কাগজের দামে চলছে কাগজ বেচা কিনা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সাথে শুভেচ্ছা ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য বৃদ্ধি করছে। পক্ষে বলছি মাননীয় মডারেটর, বিষয়ের দিকে দৃষ্টি দিলে যে শব্দগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য এবং বৃদ্ধি। প্রথমেই জেনে নেওয়া যাক বেসরকারি শিক্ষা কি। উইকিপিডিয়ার সংজ্ঞা মতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা যথাযথভাবে প্রতিপালন না করে নিজস্ব ব্যবস্থাপনায় যে শিক্ষা প্রদান করে সে শিক্ষাকে বেসরকারি শিক্ষা বলে। আমাদের বলতে আমরা বাংলাদেশকে বুঝি, অর্থাৎ মাননীয় মডারেটর আমাদের আজকের বিতর্কের প্রেক্ষাপট বাংলাদেশ। শিক্ষা ব্যবস্থা যে ব্যবস্থা মানুষের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা সকলের জন্য নিশ্চিত করার পাশাপাশি মননশীল, যুক্তিবাদী, দক্ষ, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলী সম্পাদন করে সে ব্যবস্থাকেই বলা হয় শিক্ষা ব্যবস্থা। বৈষম্য হলো নেতিবাচকতে পার্থক্য সৃষ্টি করা অর্থাৎ যা সমান নয়, এবং বৃদ্ধি হলো বেড়ে যাওয়া অর্থাৎ স্থিতিশীল অবস্থা থেকে ক্রমান্বয়ে বেড়ে যাওয়া। মাননীয় মডারেটর, শুরুতে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি। অনেকে হয়তো বলতে পারেন এদেশের 98% শিক্ষা প্রতিষ্ঠান তো বেসরকারি এবং আমরা যারা সকল প্রতিষ্ঠানে কর্মরত তারা সবাই বেসরকারি শিক্ষক। কিন্তু আমাদের দেখতে হবে এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত কিনা, এই প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা ও কারিকুলাম যথাযথভাবে অনুসরণ করে কিনা, এই প্রতিষ্ঠানগুলোতে সকল শিক্ষার্থীর সমান শিক্ষা লাভের সুযোগ আছে কিনা। যদি থাকে তাহলে তা বেসরকারি শিক্ষা নয়, বরং তা আমাদের শিক্ষা ব্যবস্থারই আওতাভুক্ত। এখন কথা হলো মাননীয় মডারেটর, কোন ধরনের শিক্ষাকে আমরা বেসরকারি শিক্ষা বলে ধরে নেব? মূলত ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডারগার্টেন, কওমি মাদ্রাসা, প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা প্রদান করা হয় সেই শিক্ষাই হলো বেসরকারি শিক্ষা। মাননীয় মডারেটর, আমরা একথা বলছি না যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষার প্রয়োজন নেই, প্রয়োজন আছে কি নেই এখানে কিন্তু আমাদের আজকে বিতর্ক নয়। মাননীয় মডারেটর, আমাদের বিতর্ক হচ্ছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি করছে কিনা, আর যদি করে তাহলে তা কীভাবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষা যে ক্ষেত্রগুলোতে বৈষম্য বৃদ্ধি করছে তা হলো অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, মেধার বৈষম্য, শিক্ষার গুণগত মানে বৈষম্য এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ। মাননীয় মডারেটর, শিক্ষা হলো সেবা, তা পণ্য নয়।
আমাদের সংবিধানের 17 নং অনুচ্ছেদে বলা হয়েছে শিক্ষার মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থী অবৈতনিকভাবে শিক্ষা লাভের সুযোগ পাবে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একদিনে সারা দেশে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে 30 কোটি বই, যার নজির পৃথিবীর অন্য কোনো দেশে নেই মাননীয় মডারেটর। অথচ বেসরকারি শিক্ষার ক্ষেত্রে সেবা তো নয়, বরং শিক্ষাকে পণ্য হিসাবে কিনতে হচ্ছে। হাজার হাজার টাকায় কিনতে হচ্ছে ভিন্ন ধর্মী বই, মাসে মাসে বেতনের নামে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা, যা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। প্রতিপক্ষ বেসরকারি শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য স্লোগানটি হলো টাকা যার শিক্ষা তার। শুধু মেধা থাকলেই হয় না, টাকার আধিক্যও থাকতে হয়। এই নীতির ওপরই চলছে বেসরকারি শিক্ষা। মাননীয় মডারেটর, যে শিক্ষার মাপকাঠি মেধা নয় টাকা, যে শিক্ষা ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, যে শিক্ষা ওই তৃণমূলের শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ব্যর্থ, সেই বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ছাড়া আর কী বা দিতে পারে? প্রতিপক্ষ, আপনারা হয়তো বলতে পারেন সরকারিভাবে সকল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হচ্ছে না, বিধায় বেসরকারি শিক্ষা জরুরি। কিন্তু তার মানে এই নয় সেই সুবিধা দিতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি পাবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, এদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 78টি। এই বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু দক্ষ জনসম্পদ তৈরি নয় মাননীয় মডারেটর, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টাকা। তাই যদি না হবে তাহলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না কেন? এটা কি বৈষম্য নয়? অথচ আমরা যদি ওই প্রতিবেশী দেশ ভারতের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা কি দেখব? তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট নামে একটি নীতিমালা আছে, যার মাধ্যমে সুবিধা বঞ্চিতরা 20 ভাগ কোটা সুবিধা ভোগ করতে পারে। প্রতিপক্ষ, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি এমন একটি বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারবেন যেখানে সুবিধা বঞ্চিতদের জন্য 20 ভাগ তো দূরের কথা, মাত্র 2 ভাগ কোটা সুবিধার ব্যবস্থা আছে? যদি তেমন কোনো প্রতিষ্ঠানের নাম না বলতে পারেন তাহলে আপনাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য বৃদ্ধি করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। রাজশাহীর বন্ধু, শিক্ষক বন্ধু, আগ্রান উচ্চ বিদ্যালয়ের একেবারে সুস্পষ্টভাবে জোরালোভাবে বলে গেল টাকা যার শিক্ষা তার। এই চলছে আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে। এটা যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থার বৈষম্য সেটা চলতেই থাকবে, এবং এটা দূর করার আহ্বান জানিয়ে আজকের এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে তার বক্তব্য শেষ করেছি। আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে। আহ্বান করছি বিপক্ষ দল বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ ঢাকা থেকে আগত দলের প্রথম বক্তা রাশেদা বেগমকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেবার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি করছে, বিপক্ষে বলছি। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বিষয়বস্তু সংজ্ঞায়ন করে গেলেন, তার সংজ্ঞায়নে সম্পূর্ণ মেনে নিতে পারছি না, তাই আমি নতুন করে সংজ্ঞায়নের দাবি রাখছি এখানে। আজকের বিতর্কের বিষয়বস্তুতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য। প্রথমে আসছি বেসরকারি শিক্ষা কি। বেসরকারি শিক্ষা ব্যবস্থা বলতে কোনো ব্যবস্থা নেই এখানে, বেসরকারি শিক্ষা বলতে শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে। এবার আসছি শিক্ষাক্ষেত্রে বৈষম্য। বৈষম্য বলতে আমরা কি বুঝছি? যোগ্যতার প্রাধান্য না দিয়ে এমনভাবে শ্রেণী বিভাগ করা যেখানে কোনো শ্রেণীকে অধিক সুবিধা প্রদান করা এবং কাউকে বঞ্চিত করা, অর্থাৎ কাউকে উঁচু এবং নিচু স্থানে বসানো। মাননীয় মডারেটর, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বৈষম্যের রূপটি হচ্ছে এমন: মাদ্রাসা এক ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, কারিগরি শিক্ষা এক ধরনের ব্যবস্থা রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভিন্ন শিক্ষা ব্যবস্থা রয়েছে, এবং প্রাইভেট, পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা রয়েছে। শিক্ষাক্ষেত্রে সামগ্রিক বৈষম্যটি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে না। তাহলে প্রশ্ন জাগে, এই বৈষম্যটি তৈরি করছে কে? মাননীয় মডারেটর, এই বৈষম্যটি তৈরি করছে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা। আজ আমরা প্রমাণ করে যাব শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় অব্যবস্থাপনাই আমাদের শিক্ষা ব্যবস্থার বৈষম্য বৃদ্ধি করছে। যেখানে রাষ্ট্র সাংবিধানিকভাবে আমাদের শিক্ষার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন, সেই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রের বৈষম্যটি কি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছেন আমার বোধগম্য নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, রাষ্ট্রীয় ব্যবস্থা অব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কাজ করছে সেটা হচ্ছে সমন্বিত শিক্ষানীতির অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের অভাব, এবং দুর্নীতি সহ অন্যান্য দুর্বল কাঠামোগুলো। প্রথমে আসছি সমুন্নত শিক্ষানীতি নিয়ে। স্বাধীনতার আজ 43 বছর পরও একটি সমুন্নত শিক্ষানীতি রাষ্ট্র তৈরি করতে পারেনি। ফলে শিক্ষাক্ষেত্রে দেখা গিয়েছে নানা রকমের বৈষম্য। তাছাড়া শিক্ষা খাতের 80 থেকে 85% অর্থ ব্যয় হচ্ছে এদেশের সামরিক কলেজ এবং প্রশিক্ষণ এবং ক্যাডেট কলেজের অনুকূলে। এই দায়ভারটি কার?
লক্ষ্য করুন মাননীয় মডারেটর, এবার আসি শিক্ষানীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নিয়ে। আজকে আমাদের দেশে যদি জাপানের মতো একটি ছাত্রের বেতন তার অভিভাবকের অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে করা হতো, তাহলে শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যটি সৃষ্টি হতো না। এবার আসছি দুর্নীতি সহ অন্যান্য দুর্বল কাঠামোকে নিয়ে। ইউজিসির দুর্নীতির ফলে আজ রেড লিস্টেড বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে না। এছাড়া স্কুল কলেজগুলোতে মোটা অঙ্কের ডোনেশনের মাধ্যমে ভর্তিও চলছে। এই অবস্থাটি বন্ধ করার দায়িত্ব ছিল সরকারের। সরকার এগুলো বন্ধ করতে পারছে না, বিধায় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বেসরকারি স্কুলের সংখ্যা 18,500 এবং এদেশে সিংহভাগ কলেজগুলোও বেসরকারি। এক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে এদেশের শিক্ষা ব্যবস্থা 2 দিনও টিকে থাকার কথা নয়। সুতরাং আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বৈষম্য দূর করতে পারি না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বেসরকারি শিক্ষা কোন প্রক্রিয়ার মাধ্যমে বৈষম্যটি করছে তার নির্দিষ্ট কোনো রূপরেখা দেখায় যেতে পারেননি। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সমস্যার কথা বলে গেছেন, আমরাও স্বীকার করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সমস্যা রয়েছে এবং এই সমস্যার কারণে যদি বৈষম্য তৈরি হয়ে থাকে তার পিছনে অবশ্যই রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় কাজ করছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম বক্তা বৈষম্যর দায়ভারটা যেভাবে বেসরকারি শিক্ষার হারে চাপালেন, যদি তাই হয় তাহলে বলে যাবেন আজ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই কেন? সবচেয়ে বেশি শিক্ষক সংকট আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 1:51। কেন দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে একাডেমিক এবং প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে? কেন সরকারি এবং বেসরকারি সমমানের একজন শিক্ষকের বেতন ভাতার এত পার্থক্য? এই বৈষম্যটির জন্য দায়ী কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার এই বৈষম্যটি তৈরি করতে পারত, তবে কেন সরকারি দুইটা প্রতিষ্ঠানের মধ্যে এত বিশাল বৈষম্য বিদ্যমান? আশা করি উত্তর দিয়ে যাবেন। লক্ষ্যকণ প্রতিপক্ষ, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে আরও 3টি প্রশ্ন ছুড়ে যাচ্ছি। যদি তারা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন তাহলে তাদের অবস্থানটি আজকে গ্রহণযোগ্যতার দাবি রাখে না। প্রথমত, শিক্ষা ব্যবস্থার কারিকুলামটি তৈরি করছে কে এবং কেন 4 ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে? দ্বিতীয়ত, শিক্ষা নিশ্চিত করার দায়িত্বটি কার, রাষ্ট্র নাকি কোনো ব্যক্তি মালিকের? তৃতীয়ত, 2টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বৈষম্য রয়েছে এর সৃষ্টিকারী কে? আশা করি উত্তর দিয়ে যাবেন। পরিশেষে আমি একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশ সংবিধান অনুযায়ী খাদ্য মানুষের মৌলিক অধিকার। এই দেশের একটি মানুষও যদি খাদ্যের অভাবে মারা যায় তাহলে তার দায়ভার কি একজন কৃষকের না রাষ্ট্রের? ঠিক একইভাবে শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই একজন ছাত্র যদি শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হয় তার দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে, অন্য কারো নয়। তাই শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় আমাদের শিক্ষা ব্যবস্থার বৈষম্য বৃদ্ধি করছে এবং বৃদ্ধি করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা তুমুল একটা স্নায়ুচাপের প্রতিযোগিতা দেখছি, শিক্ষক বনাম শিক্ষক, যেটি সর্বপ্রথম ব্রেন চাইল্ড হিসাবে ব্র্যাকের থেকে এসেছে এবং তার সাথে এটিএন বাংলা সারথি হিসাবে আজকে এটি সারা বিশ্বে সম্প্রচার করার জন্য এখানে সমবেত হয়েছে এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপনাকে দায়ী করল বিপক্ষ দল এবং বলল রাষ্ট্র যদি দায়িত্বপূর্ণ ভূমিকা পালনে ব্যর্থ হয় তাহলে তাদের করার কি আছে। আমরা শুনছিলাম বিপক্ষ দলের বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জের প্রথম বক্তার বক্তব্য। আহ্বান করছে আমাদের এই প্রতিযোগিতার আবারও পক্ষদল রাজশাহী বিভাগ থেকে আগত আগ্রান উচ্চ বিদ্যালয় নাটোরের দ্বিতীয় বক্তা মোসাম্মদ তাসলিমা খাতুনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। টেলিভিশনের পর্দায় দৃশ্যটি দেখে শব্দ করে হেসে উঠেছিলাম। এরকম রসিকতা কেউ করে? 21শে ফেব্রুয়ারি বাংলা নববর্ষ হয় কি করে? কিন্তু যখন জানলাম ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষার্থী জানে না 21শে ফেব্রুয়ারি কি, লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। অফিসের জানালায় চোখ রেখে দেখে নিয়েছিলাম পতাকার রং ঠিকঠাক আছে কিনা। সত্যি একেই বলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি রসিকতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সাথে শুভেচ্ছা ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রতিপক্ষে তার্কিক উপস্থিত সবাইকে। বিপক্ষ দলের প্রথম বক্তা সঠিক শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের অভাব এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কথা বলে গেলেন। প্রতিপক্ষ দলের জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি তাই হয় তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে বর্তমান শিক্ষানীতি ভুল আর ভুল বলে বেসরকারি শিক্ষাতে অনুসরণ করা হচ্ছে না? আপনাদের কথা মতো যদি ভুল হয় তাহলে দয়া করে এমন একটি শিক্ষানীতি দেখে যাবেন যা সঠিক এবং কোনো বৈষম্য বৃদ্ধি করবে না। মাননীয় মডারেটর,
গত 4 ফেব্রুয়ারি 2013 গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় 54টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 47টিতেই বাংলা বিষয় পড়ানো হয় না। আরও জেনে অবাক হতে হয়, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে গাওয়ানো হয় না জাতীয় সঙ্গীত। শিক্ষার্থীরা চেনে না কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথকে। ছবি দেখে তাদের কাছে নজরুলকে মনে হয় সাদা কালো যুগের হারকিউলিস, আর রবীন্দ্রনাথকে মনে হয় সান্তাক্লোজ। এমনকি প্রাইভেট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পালন করা হয় না ভাষা দিবস কিংবা স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠান। আর করবেই বা কি করে? সারের গুদাম আর মাছের আড়তের ওপরের ফ্লোর কিংবা গার্মেন্টস ফ্যাক্টরি ভাড়া করে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করা হয়, তখন শহীদ মিনারের জায়গা কোথায়? মাননীয় মডারেটর, আজ শহরের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের মায়েরা যখন গর্ব করে বলেন, জানেন আপা, আমার ছেলে না বাংলায় কথাই বলতে পারে না, ঠিক তখনও কি বেসরকারি শিক্ষা আমাদের সংস্কৃতিতে বৈষম্য বৃদ্ধি করছে না প্রতিপক্ষ? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে সকল শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা অনেক কঠিন। আর এই ভাবনা থেকে 1992 সালে সরকার জারি করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন। কিন্তু কাগজে কলমে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল দেখালেও মেধার যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে তা প্রমাণিত সত্য। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ইউজিসি এর হিসাব মতে 2010 সালে দেশের 30টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিভিন্ন বিষয়ে আসন সংখ্যা ছিল 4,04,854টি এবং 51টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ছিল 1,14,512টি। এখন কথা হলো প্রতিপক্ষ যে শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল না, সে স্বাভাবিকভাবেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেবে। কিন্তু তৃণমূলের একজন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী কি ওই 1,14,512 জনের মধ্যে একজনও হওয়ার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষ? পর্যাপ্ত অর্থ না থাকার কারণে জিপিএ 5 পেয়েও মেধাবীরা ভর্তির সুযোগ পাচ্ছে না, অথচ মাত্র 2.5 নিয়ে বিত্তবানরা হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। এখানেও কি বেসরকারি শিক্ষা মেধার বৈষম্য বৃদ্ধি করছে না? প্রশ্ন রইল। আবার শিক্ষার গুণগত মানের কথায় যদি আসি, তাহলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তা দিতে ব্যর্থ হচ্ছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ইউজিসি এর প্রতিবেদন থেকে জানা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মানের যে বৈষম্য, তার প্রধান কারণ হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ না করে সবেমাত্র পাশ করা শিক্ষার্থীদের দ্বারা পাঠদান করাচ্ছে। সেখানে মোট শিক্ষকের 56 ভাগই প্রভাষক এবং পূর্ণকালীন শিক্ষকের মধ্যে প্রভাষক 67 ভাগ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় 2009 সালে 51টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 20টিতে এবং 2010 সালে 29টিতে গবেষণা খাতে কোনো টাকাই খরচ করা হয়নি। অথচ মাননীয় মডারেটর, কোয়ালিটি এডুকেশন বলে এরাই বেশি বিজ্ঞাপন দেয়। শিক্ষার মান থাকুক বা নাই থাকুক, কালো মেয়ে ঘষে মেজে ফর্সা করার মতো জেলখানা নামক ক্যাম্পাসটিকে তারা করে তুলছে ড্রয়িং রুম। প্রতিপক্ষ, একেই বলে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তাই যদি না হবে, তাহলে কেন এই প্রতিষ্ঠানগুলোর ডিগ্রিধারীরা কোনো প্রতিযোগিতায় টিকতে পারছে না? বিসিএস এর মতো জায়গায় তারা কেন আজ তুলনামূলকভাবে ব্যর্থ? এটা কি শিক্ষার গুণগত মানের বৈষম্য নয়? শিক্ষার দেবতা যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, বিদ্যার দেবী মা সরস্বতী যখন তামার বিষে লজ্জায় মুখ লুকায়, ঠিক তখনও কি আপনাদের মনে হয় না, আপনারা বুঝতে পারেন না বেসরকারি শিক্ষা দৌড়াতে লাগাম টেনে ধরা দরকার? যখন আমাদের সংস্কৃতিকে পোস্টমর্টেম করে বাবা মায়ের স্নেহ ভালোবাসাকে মমি করা হয় ইংলিশ মিউজিয়ামে, ললিপপ সুরে মা যখন মম আর বাবা যখন কুকুর ছানার আদর মাখা ডাক পাপা হয়ে যায়, ঠিক তখনই কি প্রমাণিত হয় না বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি করছে এবং বৃদ্ধি করছে? প্রতিপক্ষ, আশা রাখবো আমার সকল প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমাদেরকে খুবই শঙ্কিত করে যখন আজকের এই বক্তা বললেন, জানেন আপা, আমার সন্তান কিন্তু বাংলায় কথা বলতে পারে না। এই সংখ্যা থেকে আমাদের মুক্তি দরকার, আমাদের শক্তি যোগান দরকার। আমাদের মাননীয় শিক্ষা সচিব এখানে আছেন, খুব আগ্রহ সহকারে শুনছেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকের এই শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের কোথাও কোথাও আমরা উচ্চ কণ্ঠস্বরে, কোথাও কোথাও আমরা আবেগের সাথে কথা বলতে শুনবো। প্রতিযোগিতার বিপক্ষ দলের বক্তা আহ্বান করছি, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ শহীদ খানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। এতক্ষণ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার অভিনয় দেখলাম। আমার মনে হয় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ভুলেই গিয়েছিলেন এটা কোনো অভিনয়ের মঞ্চ নয়, এটা বিতর্কের মঞ্চ। আর বিতর্ক শুনতে শুনতে আমার কতগুলো প্রশ্ন জেগে গেল। আর প্রশ্নগুলো হচ্ছে, ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটিগুলো কেন বন্ধ হয় না, এই দায়ভার কার? 80,000 প্রাথমিক বিদ্যালয়ে এখনও স্যানিটেশনের ব্যবস্থা নেই, এই দায়ভার কার? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানালা খসে পড়ছে, এই দায়ভার কার? ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বাংলাদেশের 16,000 গ্রামে এখনও কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। আর প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর প্রায় 5 লাখ, আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7 লাখ। এখন আমার প্রশ্ন, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি না থাকতো, তবে এই ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হতো কি না? তার মানে মাননীয় মডারেটর,
আজকে যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকতো তবে আমাদের শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি দেখছি, অর্থাৎ 62% শিক্ষার হার, তা আমরা অর্জন করতে পারতাম না। এবার আসা যাক মূল প্রসঙ্গে। প্রথমেই কারিগরি প্রসঙ্গ। মহাজোটের ইস্তারে বলা হয়েছিল দেশে 100টির বেশি কারিগরি শিক্ষার অনুমোদন দেওয়া হবে, প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হবে, কিন্তু মন্ত্রণালয় থেকে তার অনুমোদন দেওয়া হয়নি বাস্তবায়নের হয়ে। কারণ আর এই কারণেই কারিগরি শিক্ষা ব্যবস্থার বৈষম্য বৃদ্ধি পায়। এটা কোনো বেসরকারি প্রতিষ্ঠান করে দিয়ে যায়নি। তাছাড়া দেশের 20টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের এখনও 60% শিক্ষকের পদ শূন্য। প্রকল্পভুক্ত 29টি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষক পদ শূন্য। 28টি বিশ্ববিদ্যালয়ে 28টি পলিটেকনিক্যালে এখনও কোনো শিক্ষক নেই। কারিগরি শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান করে দিয়ে যায়নি, রাষ্ট্রীয় এই ব্যবস্থাপনা এই বৈষম্যের জন্য দায়ী। এবার লক্ষ্য করা যাক মাদ্রাসা প্রসঙ্গে। প্রতি বছর মাদ্রাসাতে হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করছে, কিন্তু বাংলা এবং ইংরেজির দোহাই দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া কওমি মাদ্রাসা থেকে প্রতি বছর প্রায় 15,000 শিক্ষার্থী পাশ করছে, যাদের কোনো ভবিষ্যৎ নেই, যারা সম্পূর্ণ বৈষম্যের শিকার। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে প্রযুক্তির অবস্থা এতই নাজুক যে তাদের ধর্মের দোহাই দিয়ে টিভি পর্যন্ত দেখতে দেওয়া হয় না। তাছাড়া মাদ্রাসাগুলিতে বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান বিষয় পড়ার কথা থাকলেও তারা পড়ে না। এদের মনিটরিং করার দায়িত্ব কার? কোন বেসরকারি প্রতিষ্ঠানে দায়ভার নেবে? আজকে ক্যাডেট স্কুলগুলিতে দেখা যায় প্রতি বছর এক একটি ছাত্রের পিছনে 74,000 টাকা খরচ করা হয়। তার বিপরীতে মাধ্যমিক স্কুলে একটা সরকারি স্কুলের ছাত্রের পিছনে খরচ করা হয় মাত্র 2,000 টাকা। আজকে দুটি সরকারি প্রতিষ্ঠানে এই যে 72,000 টাকার বৈষম্য, এটি কোন বেসরকারি প্রতিষ্ঠান করেছে? এই জন্য দায়ী সম্পূর্ণ রাষ্ট্র। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, তারা বারবার বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছে, টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে এবং এদের অবকাঠামো অনুন্নত রয়েছে। প্রতিপক্ষ এই সমস্যা কিন্তু রাষ্ট্রই তৈরি করে দিয়েছে। কারণ রাষ্ট্র বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে 1992 সালে যখন আইন করে প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে ঘোষণা দেয় তখনই রাষ্ট্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষা নিয়ে বাণিজ্য করার সুযোগ পায়। শিক্ষা নিয়ে বাণিজ্য করার রাস্তাটি সরকারি করে দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে কিছু মুনাফালোভী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই আইন পাশ করেনি। প্রমাণস্বরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের রিপোর্ট থেকে আমরা পেয়েছি কিছু বড় বড় কর্মকর্তা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর কোটি কোটি টাকা নেন। মাননীয় মডারেটর, এমন কি হতে পারতো না নর্থ সাউথ ইউনিভার্সিটিকে রোল মডেল করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে? কেন ব্যাঙের ছাতার মধ্যে একটি বিল্ডিংয়ের মধ্যে 3টি বিশ্ববিদ্যালয় করতে হবে? এই দায়িত্ব প্রণয়ন করার দরকার ছিল। কার দায়িত্ব ছিল? নিশ্চয়ই রাষ্ট্রীয়। তার মানে আজ এই অবস্থান রাষ্ট্রীয় অবস্থানের জন্য তৈরি হয়েছে। মাননীয় মডারেটর, এবার দেখা যাক পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে কী সমস্যা। যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণাগারে 20 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, তার বিরুদ্ধে চুয়েটের উপাচার্যের গাড়ি করার জন্য 70 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। আর এই দুর্নীতির কারণে যদি বৈষম্য বৃদ্ধি পায়, এই কোন বেসরকারি প্রতিষ্ঠান নেবে? মাননীয় মডারেটর, পরিশেষে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে, যেখানে একজন শিক্ষার্থী অনার্সের সার্টিফিকেট পেতে 7 থেকে 8 বছর সময় লেগে যায়। যেখানে 2012 সেই পরীক্ষা দিতে বলছে একজন পরীক্ষার্থী, তার পরীক্ষার লাগছে মিথ্যে কথা 2009। তো তখন এই দায়ভার কার? এটি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় করে দেয়নি, সবগুলো রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফসল। এই অব্যবস্থাপনা দূর করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কারণ রাষ্ট্র সাংবিধানিকভাবে সেই দায়িত্ব নিয়েছে। আর রাষ্ট্র যখন এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন এই বৈষম্যটা প্রকট রূপ ধারণ করে, সেটি আমার বক্তব্য স্পষ্ট। পাশাপাশি মাননীয় মডারেটর, আমি এটিও দেখিয়েছি আজকে যাদের এই বৈষম্য দূর করার কথা ছিল, তারাই দুর্নীতির মাধ্যমে এই বৈষম্যটি প্রকট রূপ ধারণ করছে। তাই মাননীয় মডারেটর, দুঃখ করে বলতে হয়, রক্ষক যেখানে ভক্ষক, শাসন যেখানে দুর্বল, ন্যায় যেখানে অন্ধ, আর মানবতা যেখানে পদদলিত, সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধতা কোথায়? তার মানে রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় আমাদের শিক্ষাক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাদ্রাসাগুলোতে ধর্মীয় কথা বলে টেলিভিশন দেখতে দেওয়া হয় না, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই, প্রশ্ন তুলেছেন এবং এই দায়ভার কার? আহ্বান করছি আবারও আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয় নাটোর থেকে আগত রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দল, এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী দলের দলনেতা মোহাম্মদ আবু তাহেরকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে বলছি, শ্রোতা যখন মুখের ভাষা বুঝে না, তখন তাকে দেহের ভাষাও বোঝাতে হয়। তিনি তো শ্রেষ্ঠ বক্তা, যার কথা এবং শরীর এক সুরে কথা বলে। সুতরাং বোঝাতে হলে কথার সঙ্গে একটু অভিনয় দরকারও আছে প্রতিপক্ষ। পাকিস্তানে বলে মোহাম্মদ আলী জিন্নাহ তার শিক্ষা কমিশনকে বলেছিলেন শিক্ষা হবে বিনিয়োগের মাধ্যম এবং শিক্ষার্থীরা তার টাকার বিনিময়ে গ্রহণ করবেন। আজ এত বছর পর যখন বেসরকারি শিক্ষার দৌরাত্ম্য চলছে, তখন মনে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ সেই আত্মা আবার নতুন করে জেগে উঠেছে। আজকে আমাদের শিক্ষার্থীরা যখন বাংলা ভুলে ইংরেজি চর্চা নিয়ে মেতে উঠেছে, ঠিক তখন মনে হচ্ছে লর্ড ক্লাইভের প্রেতাত্মা আবারও শকুন হয়ে
উড়াউড়ি করছে বাংলার আকাশে, যা কিনা বেসরকারি শিক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সঙ্গে শুভেচ্ছা এবং ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নাকি ভবিষ্যৎ নেই। প্রতিপক্ষ, আপনাকে ধন্যবাদ যে আপনি এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন, কারণ কওমি মাদ্রাসা আমাদের সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সেখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ খাটে না, সেটা আমরা সবাই জানি। মাননীয় মডারেটর, সোজা সাপটায় বেসরকারি শিক্ষা হচ্ছে বাণিজ্যিক শিক্ষা, যে শিক্ষা দেবতার অবস্থান থেকে আজকে দানবে পরিণত হয়েছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, গত 23 ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর এবং সাউদার্ন ইউনিভার্সিটির সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে আজকে তারা জাল সনদপত্র বিক্রি করছে। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে এক একটি সার্টিফিকেট। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা তোয়াক্কা না করে ইঁদুরের মতো প্রতিনিয়ত প্রসব করছে নতুন নতুন ক্যাম্পাস। অভিভাবকদেরকে এসি রুমে বসিয়ে তাদেরকে হট বার্গার আর কেক খাইয়ে তাদেরকে লোভনীয় সুযোগ সুবিধার কাজ কলা তাদের নাকের ডগায় ঝুলিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। মাননীয় মডারেটর, আজকে যখন বঞ্চিত শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না, তখন এই প্রতিষ্ঠানগুলো পার্ক ভোজনের নামে একদিনে খরচ করছে কোটি কোটি টাকা। তারা বিজ্ঞাপনের সুবিধার্থে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের নামে খুলছে টিভি চ্যানেল, শিক্ষাকে সাইনবোর্ড করে ক্যাম্পাসে দোকান বসিয়ে ডাবল দামে বিক্রি করছে টয়লেট টিস্যু থেকে শুরু করে হট বার্গার। প্রতিপক্ষ, একবার ভাবুন তো, এই বেসরকারি বাণিজ্যিক শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য বৃদ্ধি করছে না? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, বেসরকারি শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে বৈষম্য বৃদ্ধি করছে। আজকে যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কিন্ডারগার্টেন স্কুলগুলো তুলনা করি, তাহলে দেখব যে প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সরকার শিশুদের বয়স এবং ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষাক্রম প্রণয়ন করছে, ঠিক তখন কিন্ডারগার্টেনগুলোতে শিশুরা বইয়ের ভার বইতে বইতে তাদের কাঁধে ঘা হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আজকে শিশুদেরকে জোর করে গেলানো হচ্ছে পড়া নামক হাওয়াই চকলেট, যা কিনা শিক্ষার্থীদের মধ্যে মানসিক বৈষম্য তৈরি করছে। আবার মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়। আজকে আমরা যে ভাষাকে রক্তের বিনিময়ে পেয়েছি, 30 লক্ষ হৃৎপিণ্ড হায়নার পকেটে জমা দিয়ে যে স্বাধীনতা আমরা কিনেছি, সেই ভাষাকে আজকে মুছে ফেলা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলা হচ্ছে দেশপ্রেম। এখন তারা বাংলাদেশ কিনে স্বপ্ন দেখে না মাননীয় মডারেটর, এখন তারা স্বপ্ন দেখে ওই আমেরিকাকে নিয়ে আর ব্রিটেনকে নিয়ে। মাননীয় মডারেটর, এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্য থেকে মায়া মমতা হারিয়ে যাচ্ছে, যার জ্বলন্ত উদাহরণ ও লেভেল পুরো ঐশী, যে কিনা নেশার টাকার জন্য নির্মমভাবে হত্যা করে বাবা এবং মাকে। অন্যদিকে আমরা যদি মাদ্রাসা শিক্ষার দিকে যাই, তাহলে সেখানে বৈষম্য পরিলক্ষিত হয়। আজকে যখন প্রচলিত মাদ্রাসা সরকারি নীতিমালা অনুসরণ করে শিক্ষা প্রদান করছে, ঠিক তখন কওমি মাদ্রাসাগুলো নিজস্ব ধারে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা বৈষম্য তৈরি করছে। মাননীয় মডারেটর, একই ধারাবাহিকতায় শিক্ষার উচ্চ পর্যায়েও বেসরকারি শিক্ষা বৈষম্য বৃদ্ধি করছে, যা আমার দলের দ্বিতীয় বক্তা বিস্তারিত আলোচনা করেছেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, একসময় ঢাকা শহরকে বলা হতো মসজিদের শহর, আর এখন বলা হয় ক্যাম্পাসের শহর। 10 ধাপ পর পরে আজকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে একই প্রতিষ্ঠানের একাধিক ক্যাম্পাস। যেখানে নেই খেলার মাঠ, নেই মুক্ত বাতাস, মুক্ত খোলা আকাশ। মাননীয় মডারেটর, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তো আজকে এসি রুমে বসে ক্লাস করতে চায় না, তারা শুধু চায় তাদের সাধ্যের মধ্যে একটি ভালো বিষয় পড়ার সুযোগ। কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা যদি সেবার মানসিকতার এই শিক্ষা দিত মাননীয় মডারেটর, তাহলে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য তারা জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতো, কিন্তু তারা করছে না। তারা শুধু উচ্চবিত্ত শ্রেণীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে, আর এটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় বৈষম্য। আবার বেসরকারি শিক্ষাকে সস্তা এবং দামের কাতারে দাঁড় করানো হয়েছে। আজকে যখন একজন শিক্ষার্থী গর্ব করে কলার ঝাঁকিয়ে বলে, হ্যাঁ ম্যান, আই এম দ্য স্টুডেন্ট অফ স্কলাস্টিকা, ঠিক তখন মাননীয় মডারেটর সাধারণ শিক্ষা এবং বেসরকারি শিক্ষার ভেতরে একটি মানসিক বৈষম্য পরিলক্ষিত হয়। মাননীয় মডারেটর, আমরা 3 জন বক্তা এতক্ষণ 5টি ক্ষেত্র আলোচনার মাধ্যমে একথা প্রমাণ করেছি যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি করছে। কিন্তু শুধু তর্কের খাতিরে বিতর্ক করলে চলবে না, আমাদেরকে এই বৈষম্য দূর করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করতে হবে। আর তাই বেসরকারি শিক্ষা কতগুলো পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তনগুলো হলো দেশের ভাষা, ইতিহাস, ঐতিহ্যকে লালন করে শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ তৈরি করে দিতে হবে। সরকারি নীতিমালা অনুসরণ করে দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষা বাণিজ্য নয়, সেবা। এই সেবার মানসিকতা নিয়ে বেসরকারি শিক্ষা পরিচালনা করতে হবে। আর এখানে যদি আমরা সফল হই, তাহলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা পাবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের গ্র্যান্ড ফাইনালে আমরা বক্তব্য শুনছিলাম আগ্রান উচ্চ বিদ্যালয় নাটোরের দলনেতা মোহাম্মদ আবু তাহেরের কাছ থেকে। নাকের সামনে কলা ঝুলিয়ে এসি রুমে বার্গার খাইয়ে অভিভাবকদের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করছে এবং ঢাকা শহর মসজিদের নয়, এটিএন ক্যাম্পাসের শহর হিসাবে অভিযোগ করে তার বক্তব্য শেষ করেছে। আমরা শুনবো বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আলিফ হোসেনের বক্তব্য। আহ্বান করছি তাকে তার বক্তব্য প্রদান করার জন্য।
আমার প্রতিপক্ষের 3 বক্তাই আজকে একটি ক্ষুদ্র আক্ষরিক অর্থে ইংলিশ মিডিয়ামের কথা বলে গেলেন। আজকে একটু অডিয়েন্সের দিকে তাকিয়ে দেখুন তো প্রতিপক্ষ, আজকের প্রজন্ম কয়টি সন্তান এখানে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আজকে বৈষম্য তৈরি করছে? বাংলা মিডিয়ামের সন্তান কি এখানে নাই? মাননীয় মডারেটর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে আবাসন অধিকার সংরক্ষণ আন্দোলন চলছিল, সেই আন্দোলনে ছাত্রদের মিছিলের উপর পুলিশের গুলিতে আহত হন বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা। ছাত্রদের অধিকার আদায়ে আবাসন ব্যবস্থায় যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই বৈষম্যের দায়ভার কার? কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি রাষ্ট্রের? আজকের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের পক্ষদল থেকে এমন একটিও রূপরেখা দেখাতে পারেনি যার মাধ্যমে আজকে প্রমাণিত হয় যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি করছে। বরং আমরা প্রমাণ করেছি শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষানীতি না থাকা, ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতিমালার প্রণয়ন এবং বাস্তবায়ন, আজকে অবকাঠামোগত দুর্বলতা এবং দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো আছে সেই বেসরকারি শিক্ষাক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি করছে। মাননীয় মডারেটর, আমরা রূপরেখা দিক থেকে আজকে আমরা এগিয়ে আছি। দ্বিতীয়ত, আজকে আমরা আজকে আমাদের প্রস্তাবনায় সমাধানের পথ দেখাতে তারা আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের ভাষ্যমতে আজকের শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের দোহাই দিয়ে যদি আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি আজকে এই সমস্যার সমাধানগুলো সম্ভব, নাকি আজকে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে যাবে? প্রশ্ন হলো আপনাদের কাছে। মাননীয় মডারেটর, আমরা প্রমাণ করেছি 2টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ স্থান কাল পাত্রভেদে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানে বৈষম্য সৃষ্টি হতে পারে। আর এই জায়গায় সমাধানের রাস্তাটি আমাদের দেখানো রূপরেখার মাধ্যমে সম্ভব। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রোধ করতে হলে রাষ্ট্রযন্ত্রের অব্যবস্থাপনাটিকে সুষ্ঠু ব্যবস্থাপনার জায়গা দাঁড় করাতে হবে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে বা দায়ী করে দিয়ে আজকের প্রস্তাবনাকে প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন শিক্ষার বাণিজ্যিকীকরণের কথা। আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ কথা, শিক্ষার বাণিজ্যিকীকরণের মধ্যে আজকে সবার প্রথম চলে আসছে কোচিং বাণিজ্য, যেখানে বাংলাদেশের কারিকুলামগুলো আছে টেক্সট বুকের 1/4 পাঠ করে আজকে স্কুল বা কলেজগুলো সর্বোচ্চ ফলাফল করতে পারে, অর্থাৎ A+ পেতে পারে। ঠিক সেই সময় যখন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির সময় আজকে পুরো বইটিকে আত্মস্থ করতে হয়, ঠিক সেই সময় আজকে আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী মহল কোচিং বাণিজ্য চালু করে। মাননীয় মডারেটর, অথচ আজকে পুরো বইটি পাঠ করানোর দায়িত্ব ছিল আজকে স্কুল বা কলেজগুলোর, যা তারা করে না শুধুমাত্র আজকে প্রশ্নপত্র তৈরির কারণে। আর এর মাধ্যমে গড়ে ওঠা বৈষম্যটির দায়ভার কার? মাননীয় মডারেটর, আজকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার নাকি কোচিং সেন্টারগুলোর? আশা করি প্রশ্নের জবাব দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমার দলের দ্বিতীয় বক্তা আজকে দেখিয়েছেন কী করে সার্টিফিকেট বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। আমার প্রতিপক্ষের দলনেতা আজকে তাই স্পষ্টভাবে বলে গেলেন, হ্যাঁ আমরা মানছি সার্টিফিকেট বিক্রি করছে, কিন্তু সেই সার্টিফিকেটগুলো আজকে কেন বিক্রি করা হচ্ছে? যেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আজকে ইউজিসি পারমিশন দিয়েছে। অর্থাৎ যদি আজকে সার্টিফিকেটগুলো বিক্রি করতে হয়, তাহলে সেখানে দায়ভার সম্পূর্ণভাবে ইউজিসির, কখনোই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। মাননীয় মডারেটর, ছোটবেলা থেকে কেন একজন মাদ্রাসা শিক্ষার্থীর কাছে বৈষম্যের শিকার হতে হবে? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকট, পাঠ্যসূচিতে গরমিল, অবকাঠামোগত উন্নয়নের অভাব আজকে বিদ্যমান। আর এই অভাব দূর করার দায়িত্বটি কার? আজকে মাদ্রাসা শিক্ষা কারিকুলাম কে প্রণয়ন করবেন? আজকে এই দায়ভারের উপর আজকে কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি আজকে রাষ্ট্র এই দায়ভার বহন করবেন? মাননীয় মডারেটর, প্রশ্ন হলো আপনাদের কাছে। মাননীয় মডারেটর, মানের বিবেচনায় এক হওয়া সত্য কেন আজকে কক্সবাজার মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী ভর্তি না হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে চায়? কারণ ঢাকা মেডিকেল কলেজে আজকে যেই সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, আজকে কক্সবাজার মেডিকেলে সেই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না। অথচ আজকে এই বৈষম্যের জন্য দায়ী কে? কোনো বেসরকারি শিক্ষা ব্যবস্থা নাকি রাষ্ট্র? আশা করি প্রশ্নের জবাব দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে প্রাথমিক স্তরে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষাদান করা হচ্ছে। এই ইংরেজিকে বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতে কে রূপান্তর করবে? কোনো রাষ্ট্র নাকি বেসরকারি প্রতিষ্ঠান? আশা করি জবাব দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত 1:39 হওয়ার ফলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, সেই দায়ভার কার? আজকে এই জন্য কি দায়ী কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি রাষ্ট্র? যেখানে আজকে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত হওয়ার কথা ছিল 1:20। মাননীয় মডারেটর, 2007 সালে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে নিয়ন্ত্রণের জন্য আজকে একটি অভিন্ন আইনের প্রস্তাবনা তৈরি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি স্পষ্টভাবে স্বীকার করে বলেন, নীতি বিরোধী হলেও কাজের সুবিধার্থে এই অধ্যাদেশ প্রবর্তন করা হচ্ছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করে দেখুন, ইউজিসির উচিত ছিল শিক্ষার মান ধরে রাখা এবং নীতি ধরে রাখা, কিন্তু কাজের সুবিধার কারণে আজকে এই দোহাই দিয়ে যে নীতি বেঁচে দেওয়ার যে বৈষম্য তৈরি করেছে, তার দায়ভার কার? কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি রাষ্ট্রের নাকি ইউজিসির? আশা করি প্রশ্নের জবাব দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, পরিশেষে একটি কথা বলতে চাই, শিক্ষা মানুষের একটি মৌলিক চাহিদা। রাষ্ট্র সাংবিধানিকভাবে বলেছে আমাদের এই মৌলিক চাহিদা দায়ভার সম্পূর্ণভাবে রাষ্ট্রের। অর্থাৎ
বাংলাদেশের একটি শিক্ষার্থী যদি কখনো শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হয় তার দায়ভার সম্পূর্ণভাবে রাষ্ট্রের। অর্থাৎ এই ক্ষেত্রে স্পষ্টভাবে প্রতিমান হয় যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজকে শিক্ষা বৈষম্য সৃষ্টি করতে পারে না। বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি করা হয়, বৈষম্য সৃষ্টি করা হয়, তার সম্পূর্ণ দায়ভার আজকে রাষ্ট্রের। অর্থাৎ মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের ক্ষেত্রটি অত্যন্ত জোরালো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শুনছি আমাদের বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের গ্র্যান্ড ফাইনাল। এই প্রতিযোগিতা বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করছে। এই শীর্ষক প্রতিযোগিতায় আমরা প্রথম পর্বে আগ্রান উচ্চ বিদ্যালয় নাটোর রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন দলের বক্তব্য এবং বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ ঢাকা বিভাগের দলের বক্তব্য শুনছি। আমরা এবারে আমাদের প্রতিযোগিতার দুই দলনেতার বক্তব্য শুনব। সর্বপ্রথমে আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা মোহাম্মদ আবু তাহেরকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের দলনেতার কথা দিয়েই শুরু করছি। দলনেতা বলে গেলেন যে সরকার যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় তাহলে আর এখানে কোনো বৈষম্য তৈরি হবে না। প্রতিপক্ষ আপনাদের বক্তব্যটাই বৈষম্যমূলক, কারণ সরকার বৈষম্য তৈরি করতে চায় না। সরকার সবাইকে নিয়ে একটু সুন্দর শিক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে চায়। সেক্ষেত্রে বেসরকারি শিক্ষার দরকার আছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বেসরকারি শিক্ষায় কিভাবে বৈষম্যটা দূর করা যায়। বেসরকারি শিক্ষায় একজন তৃণমূলের শিক্ষার্থীও সুযোগ পাবে, একজন সুবিধাবঞ্চিত সুযোগ পাবে, একজন কোটি কোটি টাকাওয়ালা বাবার সন্তানও সেখানে সুযোগ পাবে। এই জায়গায় যদি আমরা সমস্যার সমাধান করতে পারি তবেই আমাদের বেসরকারি শিক্ষা এই বৈষম্যটা দূর হবে। আপনারা বলে গেলেন যে কালো তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন সরকার বন্ধ করছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে 8টি কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবং 19টি সার্টিফিকেট বিক্রি করা প্রতিষ্ঠানকে অটোমেটিকলি শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিপক্ষ আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করছি যে আপনার সন্তান, আপনি সন্তানের বাবা, আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করাবেন? ঢাকা ইউনিভার্সিটিতে নাকি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে? অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ আপনি নিজেও জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়ানো হয়। সুতরাং এতে থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা সরকার এখানে দোষ চাপিয়ে গেলেন। প্রতিপক্ষ সরকার নিজেই কখনো নিজের জায়গা থেকে বৈষম্য তৈরি করতে পারে না। যদি তাই করতো তাহলে শিক্ষাকে কখনোই সংবিধানে সেবা খাত হিসেবে উল্লেখ করা হতো না। অথচ আপনারা বলে গেলেন যে সরকার নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য তৈরি করছে। এটা কখনোই হতে পারে না। আপনারা রাজনীতি সহিংসতা, নোংরা ছাত্র রাজনীতি এবং সেশন জটের কথা বলে গেলেন। প্রতিপক্ষ আপনাদের বক্তব্যই তো বৈষম্যমূলক, কারণ আপনারা বলছেন এই সমস্যাগুলোর কারণে আজকে বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়মুখী হচ্ছে। তাহলে এখানে যে শিক্ষার্থী তৃণমূল পর্যায় থেকে উঠে আসছে, যে সুবিধা বঞ্চিত, তার যে সুযোগটি তৈরি হচ্ছে না, তাহলে কি সে কি সুবিধা বঞ্চিত থেকে যাবে? সে কি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবে না? এই বৈষম্যটা নিরসন করবে কে? প্রতিপক্ষ আপনারা মুখে এক কথা বলছেন আর কাজে আপনাদের আরেক বিষয়টা প্রমাণিত হচ্ছে। আপনারা বলছেন যে বৈষম্যটা হচ্ছে এই যে যখন সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত হয়, কিন্তু আপনাদের বক্তব্যের ভিতরে সে বিষয়টি আমরা পাইনি। পরিশেষে শুধু প্রতিপক্ষ একটি কথা দিয়ে শেষ করব। আজকে আমাদের এই অবস্থানে দাঁড়িয়ে আমরা বৈষম্যমূলক বেসরকারি শিক্ষা সম্পর্কে শুধু এতটুকুই বলবো, কারো নাম দীনবন্ধু, কারো নাম দিনা, কেউ খাবে ধানের ভাত, কেউ খাবে চিনা, তা হবে না, তা হবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সবার সমান অধিকার চায়, কেউ এটা খাবে কেউ সেটা খাবে, সেটা হবে না। সবাইকে একইভাবে সুযোগ দিতে হবে। এই বক্তব্য রেখে দলনেতা বক্তব্য শেষ করলো। পক্ষ দলের শেষে বক্তব্য শুনবো বিপক্ষ দল বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ ঢাকা বিভাগের দল এবং দলের দলনেতা মোহাম্মদ আলিফ হোসেনের কাছ থেকে। আমার প্রতিপক্ষের তৃতীয় বক্তা এবং সকলে আজকে একটি কথা বলে গেলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে বৈষম্য সৃষ্টি করছে বা ইংলিশ মিডিয়ামগুলো আমাদের বৈষম্য সৃষ্টি করছে। প্রতিপক্ষ বন্ধুরা, আমার পক্ষের দুই বক্তাই আজকে স্পষ্টভাবে প্রতিমান করে গিয়েছেন যে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটির উপর ভিত্তি করে হয় না। বাংলাদেশে আজকে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এই সমস্ত ইংলিশ মিডিয়ামগুলো বিশ্ববিদ্যালয়ের অনুমতি কে দিয়েছে? অবশ্যই রাষ্ট্র। যদি রাষ্ট্র অনুমতি দিয়ে থাকে তাহলে সেই দায়ভার কার? যদি একটা বিশ্ববিদ্যালয় বা একটা স্কুলের যদি বেসরকারি প্রতিষ্ঠানে যদি বৈষম্যের শিকার হয়, অবশ্যই সেটা রাষ্ট্রের। আমার প্রতিপক্ষের আজকে তৃতীয় বক্তা বলে গেলেন ঐশী ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে আজকে তার বাবা মাকে হত্যা করেছে। আমি বলতে চাই ঐশী ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে তার বাবা মাকে হত্যা করেনি। আজকে সে উচ্ছৃঙ্খলার চরম শিখরে পৌঁছেছিল তার বাবা মায়ের আজকে অবহেলার কারণে, কখনোই সে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে নয়। আমার প্রতিপক্ষের তৃতীয় বক্তা আজকে বলে গেলেন, তিনি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীর কথা বলে গেলেন। হ্যাঁ, আমরা মানছি একটি শিক্ষার্থী যখন কিন্ডারগার্টেনে ভর্তি হবে তার ঠিক পরবর্তী সে কোথায় যাবে?
নিশ্চয় কোনো প্রতিষ্ঠানে, সেটা যদি হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান, হতে পারে সরকারি প্রতিষ্ঠান, যেখানে আজকে বাংলাদেশের 16 কোটি মানুষকে মানুষের শিক্ষাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান সংকুলন করেছে, আজকে বেসরকারি প্রতিষ্ঠান চালু করতে পারছে না। তখন বাংলাদেশে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকার অনুমতি দিয়েছে, সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আজকে শিক্ষার্থী ভর্তি হবে এবং তার মেধার মূল্যায়ন করবে। কখনোই এক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজকে বৈষম্য সৃষ্টি করতে পারে না। আজকে যে সমস্ত শিক্ষার্থী বাবা দিন আনে দিন খায়, তারা যদি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারছে না, অথচ বাংলাদেশে আজকে সম্ভাব্যময় ক্ষেত্র হচ্ছে আজকে কারিগরি শিক্ষা। যে কারিগরি শিক্ষা আজকে বিদেশে 60 থেকে 40% আজকে বৃদ্ধি পেয়েছে, যেখানে বাংলাদেশের কারিগরি শিক্ষার ক্ষেত্র হচ্ছে 3% বা তারও কম। কেন তাহলে আজকে বেসরকারি কারিগরি শিক্ষা ক্ষেত্রে আজকে তাদের শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করতে ব্যর্থ হচ্ছে? কেন আজকে করা হচ্ছে না? অর্থাৎ এখানে আছে সার্বিকভাবে বলা যায় যে এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে পরিবারের অসচেতনতা, সরকারের ব্যর্থতার জন্য দায়ী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রতিপক্ষে 3 বক্তা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে। প্রথমত চমৎকার একটি মানপত্র পাঠ করে গিয়েছেন, দ্বিতীয়ত চমৎকার অভিনয় করে গিয়েছেন এবং তার সার্বিক সমন্বয় করে গিয়েছেন আজকের দলনেতা। তাই বলতে চাই, কখনোই একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজকে বৈষম্য সৃষ্টি করতে পারে না। বাংলাদেশের যে সমস্ত বৈষম্য সৃষ্টি হচ্ছে তার সম্পূর্ণ দায়ভার আজকে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজকে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আজকে বৈষম্য সৃষ্টি করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শিক্ষক বনাম শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা আমরা শুনছিলাম এবং আমরা দুটি দলই কিন্তু তারা শিক্ষা ব্যবস্থার যে বৈষম্য, সেই বৈষম্য তারা দূর করতে চায়। কেউ বলছে এটি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রকে এই দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করলে হয়তোবা আমাদের যে সমস্যা, সেই সমস্যা দূর করা সম্ভব হবে। আবার কেউ বলছে না, বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে এর মধ্যে বৈষম্য দূর করতে হবে। তবে উভয় দলই কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি চায়, উন্নতি চায়, দেশকে এগিয়ে নিতে চায়। এই জায়গায় তারা কিন্তু দুপক্ষই একমত রয়েছে। আমরা ব্র্যাকের এই উদ্যোগে যেটি শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকদের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকার জন্য বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, কথা বলা, যুক্তির চর্চা করা, নিজকে আরও বেশি করে শানিত করা, এটি অবশ্যই আমাদের এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষকরা আরও বেশি শানিত হবেন। আমাদের মনে রাখতে হবে, ভালো ছাত্র কিন্তু ভালো শিক্ষক হতে পারে না। অনেক সময় ভালো শিক্ষক হওয়ার জন্য তার ভালো কথা বলা জানতে হবে, তার ভালো কনভিন্সিং পাওয়ার থাকতে হবে, এবং সেটি আমরা এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের সম্মানিত এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের কাছ থেকে আজকের শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের এই আয়োজনে তার বক্তব্য। আজকে এখানে দুই পক্ষেরই আমরা যুক্তি শুনলাম, দুই পক্ষই মানে ভালো বলছেন, কিন্তু বিপক্ষওয়ালারা তাদের কিন্তু অনেক যুক্তি ছিল, সেই যুক্তিগুলো কিন্তু তুলে ধরতে পারেন নাই। যেমন আমি বলি, আমার নিজেকে দিয়ে আমি উদাহরণ দিই যে আমি ইউনিভার্সিটিতে যেখানে আমার পড়ার কথা ছিল 3 বছর, আমি পড়ছিলাম 5 বছর। আমার জীবন থেকে 2 বছর ওই সেশন জটে খেয়ে গেল। এই 2 বছরের মসুলকে দিবে? একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এখন যাওয়া মানে আতঙ্ক। সেখানে রাজনীতির কারণে সেখানে পড়াশোনা হয়ই না, ক্লাসই হয় না। অথচ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলি আছে, যে দেখেন একটি দিন কোনো দিন পড়াশোনা বন্ধ থাকে না, কোনো দিন বন্ধ থাকে না, কোনো রাজনৈতিক সমস্যা সেখানটায় নেই। একটি ছেলে সে যদি পাশ করে বেরোতে পারে, সে চাকরি করে তার বাবা মাকে সংসার তো চালাতে পারে। কিন্তু এই সেশন জটের জন্য যদি তার জীবন থেকে 2-3 বছর করে চলে যায় এবং সে তো বয়স বেড়ে যাবে, সে সরকারি চাকরি নিতে পারবে না। তাই সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটিগুলি অ্যাটলিস্ট সময় মতো তারা পরীক্ষা নিচ্ছে, পাশ করাই দিচ্ছে। ব্র্যাকের মতন একটা ভালো ইউনিভার্সিটি, যারা ভালো করে যাচ্ছে, তারা কি ওখান থেকে ছাত্র পাশ করে কি বিদেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে না? সেখান থেকে পাশ করে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। সুতরাং ভালো মন্দ সব দিকেই আছে। তার সঙ্গে আজকের যুক্তিতর্কে আমি দুই দলকেই মানে কংগ্রেচুলেট করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমানকে। আমরা একেবারেই সহজ সরলভাবে অনেকগুলো কথা শুনলাম এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে বৈষম্য, সেই বৈষম্য দূরকরণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তবে সেই কাঙ্ক্ষিত ক্ষণ, কাঙ্ক্ষিত সময়ে আমাদের ফলাফল ঘোষণার পালা, যে ফলাফলে আমরা জানাবো বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার জাতীয় ভিত্তিক, যেখানে শিক্ষকরা 12,800 জন শিক্ষক অংশগ্রহণ করেছে। তার মধ্য থেকে শ্রেষ্ঠ বক্তা আজকে কি নির্বাচিত হয়েছে, শ্রেষ্ঠ
স্কুল কারা নির্বাচিত হয়েছে, শ্রেষ্ঠ দল কারা নির্বাচিত হয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাবো। যাই হোক, ফলাফল একেবারে কম নম্বর। সম্মানিত বিচারক তিনজন আমার বায়ে বসে আছেন, তিনজনই এক সময়কার বিতার্কিক, রোকেয়া পারভিন জুই, আবু মোহাম্মদ রইস, নিপা সাহা। তিনজনই একসময় ডিবেট করেছেন। নম্বরের পার্থক্য একের চাইতেও কম, খুবই কম। এই একের চাইতেও কম পার্থক্যর মধ্যে দিয়ে আজকের ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসির সার্বিক আয়োজনে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হচ্ছে গিয়ে পক্ষ দল অগ্রাণ উচ্চ বিদ্যালয়। অভিনন্দন রইল তাদেরকে, আরও বেশি অভিনন্দন রইল বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষক, তাদের অগণিত যারা এখানে পরিশ্রম করেছেন, দীর্ঘদিন এই পথ পরিক্রমা আমাদের সাথে ছিলেন, তাদেরকেও রানার আপ দল হিসাবে আমরা তাদের নাম ঘোষণা করছি। আমরা বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়কে তালি দিয়ে অভিনন্দিত করি। প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসলিমা খাতুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই বিতর্ক বিকাশ প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী বছরের দেশের আবারও সর্ববৃহৎ আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার শিক্ষক বনাম শিক্ষক বিতর্কের চ্যাম্পিয়নশিপ অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা এখানেই শেষ করছি।